হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু এনভিশন একাডেমি সিএস অ্যান্ড আইটি। কখনো কি ভেবেছো তোমার কম্পিউটারে যখন একসঙ্গে অনেকগুলি প্রোগ্রাম চলছে, যেমন ইউটিউবে ভিডিও দেখছো, সেই সঙ্গে একটি ফাইল ডাউনলোড করছো, আবার একই সময়ে এমএস ওয়ার্ডে কিছু টাইপ করছো, তখন সিপিইউ আসলে প্রথম কোন প্রোগ্রামকে কাজ করার সুযোগ দেয়? এটি কি এলোমেলো ভাবে হয়, নাকি এর পেছনে অপারেটিং সিস্টেমের কোনো বিশেষ কৌশল কাজ করে? এর গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়ার নামই হলো সিপিইউ শিডিউলিং। আজকের এই ভিডিওতে আমরা জানবো সিপিইউ শিডিউলিং অ্যাকচুয়াল কি, অবজেক্টিভস অফ সিপিইউ শিডিউলিং, এবার কোনো প্রসেস যখন এক্সিকিউশন করে তার আইওর প্রয়োজন হয় এবং প্রসেসরের প্রয়োজন হয়, অর্থাৎ সিপিইউ বার্স্ট এবং আইও বার্স্টের মধ্যে কি পার্থক্য সেটি জানবো। যখন একটি প্রসেস মেন মেমোরিতে থাকে, মেন মেমোরিতে থাকাকালীন কোনো প্রসেস যদি সিপিইউ কে বেশিক্ষণ ব্যবহার করে তাহলে তাকে কি বলা হয়? আর যদি ওই প্রসেসটি বেশিক্ষণ আইও কে ব্যবহার করে তাহলে ওটিকে কি বলা হয়? এবার মেমোরিতে তো অনেকগুলি প্রসেস থাকে, তার মধ্যে কোন প্রসেসকে সিলেকশন করা হবে সেটি ডিপেন্ড করে শিডিউলারের উপর। এবং তিন ধরনের শিডিউলার থাকে বেসিক্যালি। কি জন্য? না, সেকেন্ডারি মেমোরি, মেন মেমোরি এবং সিপিইউ, এই তিনটার ভেতর যে প্রসেসটা কন্টিনিউ ট্রান্সফার হতে থাকে, সেই ট্রান্সফার করার জন্য লং টার্ম, শর্ট টার্ম এবং মিডিয়াম টার্ম শিডিউলার কাজ করে। তো যখন একটি প্রসেস নিয়ে কাজ হচ্ছে সেটিকে বন্ধ করে যখন অন্য প্রসেসে সুইচিং হয়, সিপিইউ কে এই সুইচ করানোর জন্য ডিসপ্যাচার তার প্রধান ভূমিকা নেয়। সেই সঙ্গে পড়বো ডিসপ্যাচ লেটেন্সি, এবং ওই সুইচিং এর সময় একটি প্রসেসকে কিভাবে স্টপ করা এবং নতুন প্রসেসকে কিভাবে চালু করে সেই সম্বন্ধে পড়বো কনটেক্সট সুইচ। এবং মেমোরি অর্থাৎ সেকেন্ডারি মেমোরি এবং প্রাইমারি মেমোরির ভেতরে যে সমন্বয় সাধন করে সেটি পড়বো সোয়াপিং। এবং এই সমস্ত কিছু পড়া শেষ হলে আমরা এর একটা সামারি করব। তো চলো স্টুডেন্ট, আজকে আমরা শুরু করি অপারেটিং সিস্টেমের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় সিপিইউ শিডিউলিং। আমরা আগের যে ভিডিওতে দেখেছিলাম যে হোয়াট ইজ প্রসেস, whenever a program reside in secondary memory that is called the program। যখন ওই প্রোগ্রামটাকে বা ওই সফটওয়্যারটাকে আমরা এক্সিকিউশন করতে চাইছি, সেই এক্সিকিউশন করা মানে ওই প্রোগ্রামটাকে সেকেন্ডারি মেমোরি থেকে প্রাইমারি মেমোরি অর্থাৎ র্যামে ট্রান্সফার করতে হবে। এবার যখন র্যামে ওই প্রোগ্রামটা আসছে, ওই প্রোগ্রামটা অ্যাক্টিভ প্রোগ্রাম হয়ে যাচ্ছে, অ্যাক্টিভ প্রোগ্রামটাকে বলা হচ্ছে প্রসেস, এবং এই প্রসেসটাকে এক্সিকিউশন করছে সিপিইউ, এবং ফাইনালি সিপিইউ এক্সিকিউশন করার পরে আউটপুট শো করছে। দিস ইজ দ্য মেন টেকনিক টু এক্সিকিউট এ সফটওয়্যার প্রোগ্রাম। আজকে যে বিষয়টি পড়বো, একটা মাল্টি প্রোগ্রামিং অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে মোর দেন ওয়ান প্রোগ্রাম ইজ রেডি টু এক্সিকিউট। সো মোর দেন ওয়ান প্রোগ্রাম ইজ রিসাইড ইনটু দ্য র্যাম, বাট দ্য সিপিইউ এক্সিকিউট অনলি ওয়ান প্রসেস অ্যাট এ টাইম। তাহলে এই প্রবলেমটা সলভ হবে কি করে? যে সিপিইউ যদি অ্যাট এ টাইমে একটাই প্রসেস এক্সিকিউশন করে, তাহলে ওই যে একের অধিক প্রসেস র্যামের মধ্যে স্টোর আছে, সেই একের অধিক প্রসেসটা তো এক্সিকিউট করতে পারবে না। তাহলে পার্টিকুলার একটা পদ্ধতির মাধ্যমে একটি পার্টিকুলার প্রসেসকে নির্বাচন করা হয় সিপিইউ এক্সিকিউশনের জন্য। দিস ইজ দ্য মেন প্রিন্সিপাল অফ সিপিইউ শিডিউলিং। এবং যে পদ্ধতির মাধ্যমে ওই প্রসেসটাকে সিলেকশন করে সেটাকে বলা হয় শিডিউলার। সো a scheduler in an operating system is a module that select a particular process from the ready queue and assign for the CPU। এই সামগ্রিক চিত্রটা যদি আমরা আলোচনা করি তাহলে দেখতে পাবো, whenever a new process is created, then the process is assigned to the ready queue। ঠিক আছে? তাহলে এখানে প্রসেস P1, P2, P3 ডট 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 আপ টু পিএন পর্যন্ত প্রসেস থাকতে পারে। কি জন্য? না, ওয়েটিং ফর দ্য সিপিইউ। কিন্তু সিপিইউ অ্যাট এ টাইম অনলি ওয়ান প্রসেস
রান করাতে পারে। তাহলে ওই যে P1, P2 থেকে Pn পর্যন্ত যে প্রসেসগুলো রেডি কিউতে আছে, সেখান থেকে সিপিইউ শিডিউলার কি করবে, শর্ট টার্ম শিডিউলারের মাধ্যমে একটি পার্টিকুলার প্রসেসকে এক্সিকিউশন করবে। সেই পার্টিকুলার প্রসেসটা রেডি কিউ থেকে সিপিইউতে অ্যাসাইন করবে এক্সিকিউশনের জন্য। এবং যখন এই সিপিইউ এক্সিকিউশনটা কমপ্লিট হবে, তখন প্রসেস টার্মিনেট হয়ে সিস্টেম থেকে বেরিয়ে যাবে। এবং ওই প্রসেসের সঙ্গে যে পিসিবি রেজিস্টার যুক্ত ছিল, সমস্ত কিছু এই টার্মিনেট হওয়ার আগে রিলিজ করে দিয়ে যেতে হবে। ঠিক আছে? এটি হচ্ছে সিপিইউ শিডিউলিং এর আল্টিমেট প্রসেস। এবার সিপিইউ শিডিউলিং এর যদি আমরা অবজেক্টিভ দেখি, যে অবজেক্টিভ অফ সিপিইউ শিডিউলিং, দ্য মেন অবজেক্টিভ ইজ দ্যাট দ্য ম্যাক্সিমাম সিপিইউ ইউটিলাইজেশন, অর্থাৎ সিপিইউ কে যদি বসিয়ে রাখা হয়, অর্থাৎ আইডল স্টেটে রাখা হয়, তাহলে কিন্তু এটি সিস্টেমের ক্ষেত্রে ডিসক্রেডিট। কারণ হচ্ছে গিয়ে সিপিইউ যদি আইডল স্টেটে থাকে, তাহলে সিস্টেম কিন্তু মোর টাইম কনজিউম করবে যে প্রসেসটাকে, তার যে আল্টিমেট টাস্ক সেটাকে কমপ্লিট করতে। সো দ্য মেন থিং দ্যাট দ্য ম্যাক্সিমাম সিপিইউ ইউটিলাইজেশন, দ্যাট মিনস কিপ দ্য সিপিইউ অ্যাজ বিজি অ্যাজ পসিবল। সিপিইউ কে যতটা সম্ভব ব্যস্ত রাখা যায়, ততটাই ব্যস্ত রাখতে হবে। নেক্সট অবজেক্টিভ ইজ দ্যাট দ্য ইনক্রিজ থ্রুপুট, অর্থাৎ একটা টাইম ইন্টারভ্যাল যদি দেওয়া থাকে, ধরলাম 5 ইউনিট টাইম অ্যালটমেন্ট আছে, সেই 5 ইউনিট টাইমের ভেতরে যাতে ওই প্রসেসের সমস্ত টাস্ক কমপ্লিট করা যায়, সেটিকে খেয়াল রাখতে হবে। অর্থাৎ কমপ্লিট মোর নাম্বার অফ প্রসেস অ্যাট গিভেন টাইম ইন্টারভ্যাল, অর্থাৎ নির্দিষ্ট সময়ের ভেতরে যতগুলো প্রসেস আসছে, সমস্ত প্রসেসকে যাতে কমপ্লিট করানো যায়, সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে। সিপিইউ শিডিউলিং এর মাধ্যমে সেটি করা হয়ে থাকে। তো সিপিইউ শিডিউলিং কিভাবে করা হয়ে থাকে, কিভাবে টাইম ম্যানেজমেন্ট করে, আমরা পরবর্তীকালে দেখব। Next, very important is that the reduced waiting time. That means whenever a process a request for IO operation, then the process is switched from the CPU IO operation, then the process switch from CPU to waiting state. কারণ হচ্ছে গিয়ে, যে আইও অপারেশনটার জন্য ওয়েটিং স্টেটে গেছে, সেই ওয়েটিং স্টেটে তাকে ততক্ষণ পর্যন্ত ওয়েট করে থাকতে হবে, যতক্ষণ না সে আইও রিসোর্সটা অ্যাভেলেবল পাচ্ছে। কারণ সে সবসময় যে তার প্রয়োজনীয় আইও রিসোর্সটা অ্যাভেলেবল পাবে, তা কিন্তু নয়। কারণ হচ্ছে গিয়ে, সেই সময় হয়তো অন্য কোনো প্রসেস ওই আইও রিসোর্সটাকে ব্যবহার করছে। এই জন্য সে সেই প্রসেসটা হয়তো ওই আইও রিসোর্সটাকে পাচ্ছে না। ঠিক আছে? তাহলে তাকে ওয়েট করে থাকতে হচ্ছে। So one of the most important thing that the reduce the waiting time. Reduce the waiting time means minimize the total time process spent in ready queue. অর্থাৎ যখন আইও অপারেশন কমপ্লিট হচ্ছে, আইও অপারেশন কমপ্লিট হয়ে যাওয়ার পরে তাকে তো রেডি কিউতে যেতে হচ্ছে। আবার নতুন যখন প্রসেস তৈরি হচ্ছে, তাকেও কিন্তু রেডি কিউতে যেতে হচ্ছে। এই রেডি কিউতে যখন প্রসেস P1, P2, P3 প্রসেস আছে, তো শিডিউলিং প্রসেস এমন একটা টেকনিক ব্যবহার করবে, যে টেকনিকের মাধ্যমে সমস্ত প্রসেস একটা নির্দিষ্ট সময়ের ভেতরে কমপ্লিট হয়। এরকম নয় যে একটা প্রসেসকে এক্সিকিউশনের জন্য সিপিইউতে পাঠানো হলো, কিন্তু লো প্রায়োরিটি প্রসেসগুলো রেডি কিউতে পড়েই থাকলো, তারা হয়তো এক্সিকিউশনই হলো না। সেক্ষেত্রে কিন্তু সিস্টেম ফেলিওর হতে পারে। তাই বলা হচ্ছে যে একটি সিস্টেম চালু করতে হবে, যেখানে যে প্রসেসই থাকুক না কেন রেডি কিউতে, তাকে যেন বেশিক্ষণ না ওয়েট করতে হয়, সেই সিস্টেমটাকে ফলো করতে হবে। নেক্সট, ভেরি ইম্পর্টেন্ট, রিডিউস দ্য টার্ন অ্যারাউন্ড টাইম। সিপিইউ শিডিউলিং এর আরেকটি প্রসেস হচ্ছে গিয়ে, যে টার্ন অ্যারাউন্ড টাইমটাকে রিডিউস করতে হবে। এবার প্রশ্ন হচ্ছে, টার্ন অ্যারাউন্ড টাইম কি? সেটা আমরা যখন সিপিইউ শিডিউলিং এর ডিটেলসে যাব, ডিটেলসে গেলে তখন আমরা আরো ক্লিয়ার ভাবে এটাকে ক্লারিফাই করব। শুধু এটুকু জেনে রাখি, যে একটা প্রসেস যখন এক্সিকিউশন হয়, সেই প্রসেসটা, ধরো এইখানে প্রসেসটা শুরু হয়েছে, তার কমপ্লিট হতে এতটা সময় লেগে যাচ্ছে টু কমপ্লিটেড। ঠিক আছে? তাহলে এই যে সময়টা, এই টাইম ইন্টারভ্যালটা যতটা সম্ভব কম করা যায়, কম করতে হবে। সেই জন্য বলা হচ্ছে রিডিউস দ্য টার্ন, অর্থাৎ এক্সিকিউশনটা যত কম সময়ের মধ্যে করা যায়, সেটিকে দেখতে হবে সিপিইউ শিডিউলিং কে। ইমপ্রুভ রেসপন্স টাইম।
অর্থাৎ প্রসেস যখন সাবমিশন হলো, প্রসেস সাবমিশন মানে তো এক্সিকিউশন নয়। প্রসেস সাবমিশন মানে সেটি রেডি কিউতে থাকবে, রেডি কিউ থেকে শিডিউলারের মাধ্যমে সিপিইউতে অ্যাসাইন হবে, সিপিইউতে অ্যাসাইন হওয়ার পরে সেটিকে এক্সিকিউশন করবে। আবার এক্সিকিউশন চলাকালীন যদি আইও রিসোর্সের প্রয়োজন হয় তাকে আবার ওয়েটিং স্টেটে পাঠাবে। আইও অপারেশন কমপ্লিট হলে সেটি আবার ঘুরে রেডি কিউতে যাবে এবং রেডি কিউ থেকে পুনরায় শিডিউলারের মাধ্যমে সিলেকশন হয়ে পুনরায় সিপিইউতে অ্যাসাইন হবে এবং এই প্রসেসটি চলতে থাকবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না প্রসেস তার সমস্ত টাস্ক কমপ্লিট হয়। তাহলে এই প্রসেস শুরু হবে কখন? যখন প্রসেসটা সিপিইউতে অ্যাসাইন হচ্ছে তখন। অর্থাৎ প্রসেস ধরলাম পি ওয়ান প্রসেসটা রেডি কিউতে এসছে, রেডি কিউতে এসে যতক্ষণ না সিপিইউতে অ্যাসাইন হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাকে এখানে ওয়েট করতে হচ্ছে। ঠিক আছে? তাহলে এইখানে যে ওয়েট করছে অর্থাৎ প্রথম যে প্রসেসটা সাবমিট হচ্ছে, সাবমিশন থেকে ফার্স্ট এক্সিকিউশন যখন শুরু হচ্ছে সেই টাইমটা হচ্ছে রেসপন্স টাইম। সেটা যত কম হয়, সেটা যত মিনিমাইজ করা যায় সেদিকে খেয়াল রাখতে হবে। এই সিপিইউ শিডিউলিং এর মাধ্যমে আমরা টোটাল যে সিপিইউ পারফরম্যান্স এবং ওভারঅল সিস্টেমে যে এফিসিয়েন্সি সেই এফিসিয়েন্সি বৃদ্ধি করতে পারবো এবং সিপিইউ পারফরম্যান্সকে আমরা ইমপ্রুভ করতে পারবো। তো এখানে এতক্ষণ পর্যন্ত আলোচনা করতে গিয়ে দুটি শব্দ উঠে এসছে যেটি বারবার রিপিটেশন হচ্ছে। একটা হচ্ছে গিয়ে সিপিইউ আর একটা হচ্ছে গিয়ে আইও। ঠিক আছে? তো প্রশ্ন হলো একটা প্রসেস যখন সে রেডি কিউতে আছে, পি ওয়ান প্রসেস রেডি কিউতে আছে, রেডি কিউ থেকে তাকে তুলে এনে সিপিইউতে রাখবে। সিপিইউতে যখন এক্সিকিউশন চলছে সেই সময় যদি আইও অপারেশন হয় তাকে পাঠিয়ে দিবে ওয়েটিং স্টেটে আইও অপারেশনের জন্য। ঠিক আছে? এবার আইও অপারেশন যখনই কমপ্লিট হলো, রেডি রেডি কিউ আইও অপারেশন যখনই কমপ্লিট হলো সেই কমপ্লিট হওয়ার পরে পুনরায় রেডি কিউতে যাবে। তো সেখান থেকে আবার শিডিউলারের মাধ্যমে শর্ট টার্ম শিডিউলারের মাধ্যমে সিপিইউতে যাবে এবং টোটাল যে ওই প্রসেসের মধ্যে যতগুলো টাস্ক আছে সমস্ত টাস্ক কমপ্লিট হলে সে আল্টিমেট টার্মিনেট হয়ে বেরিয়ে যাবে। তাহলে এখানটায় একটা জিনিস পরিষ্কার দেখতে পাচ্ছি যে সিপিইউ তে যখন প্রসেসটা থাকছে তখন রান করছে। আবার আইওর জন্য যখন কিউতে আসছে তখন তাকে ওয়েট করতে হচ্ছে। অর্থাৎ রান ওয়েট এইভাবে চলতে থাকছে। কেননা যখন সে আইও রিসোর্স অ্যাভেলেবল পেয়ে গেল তখন সিপিইউতে এক্সিকিউশন শুরু করলো। আবার যখন এক্সিকিউশন যখন চলছে, এক্সিকিউশন চলাকালীন আবার কোনো আইও রিসোর্স দ্যাট মিনস দ্য ইনপুট ফ্রম দ্য ইউজার, ফ্রম দ্য ইন্টারনেট রিসোর্স অর ফ্রম দ্য ইনপুট ফ্রম দ্য হার্ড ডিস্ক। তাহলে এই সিপিইউ এবং আইও অপারেশন কিন্তু সাইমultaneously হতে থাকে। কিন্তু এখানে প্রশ্ন হলো যখন আইও অপারেশন চলবে তখন যখন আইও অপারেশন ধরো পি1 প্রসেসটা আইও অপারেশন করছে তখন কিন্তু পি1 প্রসেসটা আর সিপিইউতে থাকছে না। অর্থাৎ সিপিইউ কিন্তু তখন পি1 প্রসেসকে এক্সিকিউশন করছে না, তখন পাঠিয়ে দিচ্ছে। এবার পি1 প্রসেস ঘুরিয়ে আবার তাকে রেডি কিউ থ্রু দিয়ে শিডিউলারের মাধ্যমে সিপিইউতে আসতে হচ্ছে। তো এই প্রসেসটা সার্কেল আকারে চলতে থাকবে। কিন্তু প্রশ্ন হলো এখানটায় দুটো কাজ থাকে। যখন সিপিইউতে থাকে তখন বলা হয় সিপিইউ বার্স্ট, যখন আইওতে থাকে তখন বলা হয় আইও বার্স্ট। অপারেশনটা যেহেতু সাইমultaneously চলতে থাকে তাহলে প্রথমে কিন্তু সিপিইউ বার্স্ট দিয়ে শুরু হয়, তারপরে সিপিইউ থেকে আইও, আবার আইও থেকে সিপিইউ, সিপিইউ থেকে আবার আইও, আইও থেকে আবার সিপিইউ, এইভাবে চলতে চলতে ফাইনালি প্রসেসটা এন্ড হয়। ঠিক আছে? এবার কোনো প্রসেস দেখা গেল আইও অপারেশন কম আছে, আবার কিছু প্রসেস দেখা গেল আইও অপারেশন বেশি আছে, সেটাকে স্পেশাল টার্ম বলা হয়। সেরকম টার্ম যদি বলি তাহলে হচ্ছে সিপিইউ বাউন্ডেড প্রসেস। অর্থাৎ সিপিইউ বাউন্ডেড প্রসেস বলতে বোঝাচ্ছে যখন প্রসেসটা স্টার্ট হচ্ছে, যখন প্রসেসটা স্টার্ট হচ্ছে তখন সিপিইউতে
রান করছে তখন সেটাকে বলা হচ্ছে সিপিইউ ব্রাস্ট। অর্থাৎ সিপিইউ কে সে কতক্ষণ পর্যন্ত ইউটিলাইজ করছে, ঠিক আছে? সিপিইউ কে কতক্ষণ পর্যন্ত ইউটিলাইজ করছে তারপরে সে হয়তো আইও অপারেশনের জন্য যাচ্ছে, আইও ব্রাস্টের জন্য যাচ্ছে। তখন আইও অপারেশনের জন্য যাচ্ছে তখন কিন্তু সিপিইউ ইউজ হচ্ছে না। অর্থাৎ ম্যাক্সিমাম টাইম যদি সে সিপিইউর জন্য খরচ করে তখন তাকে বলা হয় সিপিইউ বাউন্ডেড প্রসেস। সেক্ষেত্রে হয়তো ওই প্রসেসটার আইও অপারেশন হয়তো কম আছে, আইও অপারেশনটা কম থাকতে পারে। সেক্ষেত্রে সিপিইউ ম্যাক্সিমাম টাইম ইউজ করে। সিপিইউ যখন ম্যাক্সিমাম টাইম ইউজ করছে তখন প্রসেস যে টেকনিক ব্যবহার করে সেটাকে বলা হয় সিপিইউ বাউন্ডেড প্রসেস। প্রসেস এখানে ম্যাক্সিমাম টাইমটা সিপিইউ ইউটিলাইজেশনের জন্য ব্যবহার করে। আর আইও অপারেশনের জন্য খুব কম সময় ব্যবহার করে। অর্থাৎ এখানটায় যদি আমি একটা ডায়াগ্রামের মধ্যে বোঝাই, লং সিপিইউ টাইম, তারপরে আবার কিছুটা আইও টাইম, আবার সিপিইউ টাইম, লং সিপিইউ টাইম, আবার কিছুটা আইও টাইম, আবার লং সিপিইউ টাইম, এইভাবে চলছে। তো ফাইনালি যদি সিপিইউ বাউন্ডেড প্রসেসের টোটাল সিপিইউ ব্রাস্ট বার করতে যাই তাহলে T0 টু T1, আবার T2 টু T3, আবার T4 টু T5, এই সময়টা হচ্ছে গিয়ে টোটাল সিপিইউ ব্রাস্ট। যেরকম হচ্ছে সায়েন্টিফিক ক্যালকুলেটর, ভিডিও রেন্ডারিং, ম্যাথমেটিক্যাল সিমুলেশন, এক্ষেত্রে কিন্তু লং সিপিইউ ব্রাস্টের প্রয়োজন। যদি ম্যাক্সিমাম টাইম আইও অপারেশনের জন্য ব্যবহার করা হয়, ম্যাক্সিমাম টাইম আইও অপারেশন বলতে বোঝাচ্ছে, ধরো তুমি কোনো ওয়েব সার্চ করছো বা ওয়েব ব্রাউজিং করছো, অথবা কোনো ফাইল কপি করছো, একটা লম্বা ফাইল, লং টার্মের ফাইল একটা ড্রাইভ থেকে আর একটা ড্রাইভে কপি করছো। দ্যাট মিনস ইউ ইউজ দ্য রিসোর্স অফ আইও। At that time, the process is maximum time utilized for I/O operation. At that time, the CPU utilization is very minimized. So the short CPU burst only need only the small period of CPU. অর্থাৎ লোকেশন যখন আমি একটা ফাইল কপি করছি, ধরো এই লোকেশন থেকে বি লোকেশনে ফাইল কপি করছি, শুধুমাত্র লোকেশন, সোর্স এবং ডেস্টিনেশনের অ্যাড্রেসটা সিপিইউ ঠিক করে দেয়। তারপরে কিন্তু ফাইল কপি যখন হচ্ছে সেই ফাইল কপি হওয়ার সময় সিপিইউর কোনো কাজ থাকে না, তখন আইওর কাজ থাকে। ঠিক আছে? তো এক্ষেত্রে বারবার যখন আইও অপারেশন হতে থাকে তখন কিন্তু সিপিইউ টাইমটা কমে যায়। সিপিইউ ইউটিলাইজেশন টাইম কমে যায় এবং আইও ইউটিলাইজেশন টাইমটা বৃদ্ধি পায়। এই ছবিতে একটু খেয়াল করে দেখো, সিপিইউ ব্রাস্ট, আইও ব্রাস্ট, সিপিইউ ব্রাস্ট, আইও ব্রাস্ট। প্রসেসেস অল্টারনেটিভলি ইউজড বিটুইন সিপিইউ ব্রাস্ট অ্যান্ড আইও ব্রাস্ট। তাহলে এখানটায় আইও বাউন্ডেড প্রসেস সিপিইউ কে খুব কম সময়ের জন্য ব্যবহার করে এবং ওয়েট ফর আইও মোস্ট অফ দ্য টাইম, আইওর জন্য ম্যাক্সিমাম টাইমটাই খরচ করে। ঠিক আছে, তো এতক্ষণ পর্যন্ত যেটা জানলাম সেটা হচ্ছে গিয়ে হোয়াট ইজ শিডিউলিং, এবং এই শিডিউলিং পড়তে গিয়ে দুটো টার্ম বারবার এসছে। সেই দুটো টার্ম হচ্ছে গিয়ে সিপিইউ আর ইনপুট আউটপুট, এই দুটো টার্ম এসছে এবং এই দুটো টার্মকে কিভাবে প্রসেসর ব্যবহার করছে সেটা আমরা এতক্ষণ পর্যন্ত দেখলাম। যখন ম্যাক্সিমাম টাইম সিপিইউ জন্য খরচ করছে সেটাকে, সেই সমস্ত প্রসেসকে বলা হচ্ছে সিপিইউ বাউন্ডেড প্রসেস। আর যখন ম্যাক্সিমাম টাইম আইও অপারেশনের জন্য খরচা করছে, যেরকম হচ্ছে ওয়েব ব্রাউজিং, ফাইল কপি, এই সমস্ত অপারেশনের জন্য ব্যয় হচ্ছে, সেটাকে বলা হচ্ছে গিয়ে আইও বাউন্ডেড প্রসেস। নেক্সট, হোয়াট ইজ শিডিউলার? অপারেটিং সিস্টেমে শিডিউলার বলতে কি বোঝায়? শিডিউলার ইজ এ টেকনিক। যদি সেই টেকনিকটা ডেসক্রাইব করতে হয় তাহলে একটু পেছনের দিকে ফিরে তাকাতে হবে। যেরকম হচ্ছে কি রেডি কিউতে প্রসেস P1, P2, P3 ডট 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 Pn পর্যন্ত প্রসেসগুলো আছে। অর্থাৎ যখন মাল্টিটাস্কিং অপারেটিং সিস্টেম থাকে, মাল্টিটাস্কিং অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে মোর দেন ওয়ান প্রসেস ইজ রেডি ফর এক্সিকিউশন, বাট দ্য সিপিইউ এক্সিকিউট অনলি ওয়ান প্রসেস অ্যাট এ টাইম. So more than one process is waiting into the ready queue for CPU allocation. কিন্তু ওই মোর দেন ওই যে মাল্টিপল প্রসেস আছে, ওই মাল্টিপল প্রসেস থেকে পার্টিকুলার একটি প্রসেসকে কিভাবে নির্বাচন করব, কোন অ্যালগোরিদম ইউজ করে নির্বাচন করব, সেটা ডিপেন্ড করছে শিডিউলারের উপরে। ঠিক আছে, তাহলে শিডিউলার পার্টিকুলার প্রসেসকে সেটা বিভিন্ন অ্যালগোরিদম হতে পারে, যেরকম হচ্ছে গিয়ে FCFS, SJF, রাউন্ড রোমিং,
এই সমস্ত শিডিউল আছে, পরে পরে আমরা পড়বো কিভাবে আহ, এই অনেকগুলো প্রসেসের মধ্যে থেকে একটা প্রসেসকে পার্টিকুলার নির্বাচন করা হয়, পরের ভিডিওতে আমরা পড়বো। তো শিডিউলারের মাধ্যমে, শিডিউলিং অ্যালগোরিদমের মাধ্যমে এই প্রসেসগুলোকে সিলেকশন করে, এই প্রসেসের মধ্যে একটা প্রসেসকে সিলেকশন করে ফর এক্সিকিউশন সিপিইউতে অ্যালোকেশন করার জন্য, এবং সিপিইউতে যখন অ্যালোকেশন হয় তারপরে সেই প্রসেসটা আস্তে আস্তে এক্সিকিউট হতে থাকে। তাহলে শিডিউলারের মেন কাজটা কি? মেন কাজটা হলো গিয়ে প্রসেস সিলেকশন এবং allocate to the CPU. Process selection and allocate to the CPU. এখানে যে প্রসেস সিলেকশন হচ্ছে, সিপিইউ তে অ্যালোকেশন হচ্ছে, তার মাঝখানেও বেশ কিছু ট্রান্সফার হয়। কিভাবে ট্রান্সফার হবে? যখন রেডি কিউতে আছে, রেডি কিউ থেকে প্রসেসটা অ্যালোকেট হবে সিপিইউ তে। আবার সিপিইউ থেকে যখন আইও অপারেশন করতে ওয়েটিং এ পাঠিয়ে দিবে, সেখান থেকে আবার যাবে রেডি কিউতে। আবার সিপিইউ থেকে আবার বেরিয়ে যাবে টার্মিনেট, যখন প্রসেস তার সমস্ত টাস্ক কমপ্লিট করে ফেলে। তো এই যে একটা স্টেট থেকে আরেকটা স্টেটে জাম্প করছে, সেই জাম্প করার সময় যে টাইম লাগছে বা যে পদ্ধতি ব্যবহার করা হচ্ছে, সেটাকে কয়েকটা টাইপে ভাগ করা হয়েছে। টাইপ অফ শিডিউলার বেসিক্যালি ৩ ধরনের হয়ে থাকে। নাম্বার 1, লং টার্ম শিডিউলার। বেসিক্যালি লং টার্ম শিডিউলার যখন প্রসেসটা সেকেন্ডারি মেমোরিতে আছে, সেই সেকেন্ডারি মেমোরি থেকে প্রাইমারি মেমোরি অর্থাৎ র্যামে যখন তুলে আনা হয়, সেই প্রসেসটাকে, সেই তুলে আনার প্রসেসটাকে বলা হয় লং টার্ম শিডিউলার। অর্থাৎ সেকেন্ডারি মেমোরিতে জব কিউতে থাকে, জব কিউ বা ব্যাচে থাকে, সেই জব কিউ থেকে তুলে এনে ফেলা হয় গিয়ে রেডি কিউতে। ঠিক আছে, এই জন্য এই লং টার্ম শিডিউলারকে জব শিডিউলার বলা হয়। Next, short-term scheduler. This is the very important scheduler because when more than one process is ready for execution and waiting into the ready queue, then short-term scheduler select the particular process for execution. অর্থাৎ র্যাম থেকে বা রেডি কিউ থেকে একটি প্রসেসকে সিলেকশন করে সিপিইউতে যখন এক্সিকিউশন করতে পাঠায়, সেই প্রসেসটাকে বলা হয় শর্ট টার্ম শিডিউলার। এবং ফাইনালি মিডিয়াম টার্ম শিডিউলার। মিডিয়াম টার্ম শিডিউলারের ক্ষেত্রে অর্থাৎ র্যামের জায়গাটা তো সবসময় যে অ্যাভেলেবল থাকবে তা তো নয়। যদি অ্যাভেলেবল না থাকে, সেই র্যামের জায়গাটাকে ক্লিয়ার করতে হয়। ক্লিয়ার করবে কিভাবে? না, কিছু জবকে বা কিছু প্রসেসকে সে সেকেন্ডারি মেমোরিতে পাঠাবে, এবং সেকেন্ডারি মেমোরি থেকে আবার লং টার্ম শিডিউলারের মাধ্যমে র্যামে পাঠাবে প্রয়োজনীয় প্রসেসকে। এই যে সেকেন্ডারি মেমোরিতে পাঠাচ্ছে, অর্থাৎ র্যাম থেকে সেকেন্ডারি মেমোরিতে যে পাঠাচ্ছে, সেটিকেই বলা হয় মিডিয়াম টার্ম শিডিউলার। তো চলো এবার ওই শিডিউলার গুলো, লং টার্ম শিডিউলার, এদের সম্বন্ধে একটু ডিটেলস জানি। লং টার্ম শিডিউলারের ক্ষেত্রে যখন আমরা সফটওয়্যার ইনস্টল করি, সেই সফটওয়্যারটা কিন্তু ইনস্টল করা হয় সেকেন্ডারি মেমোরিতে, এবং সেখানে সফটওয়্যারের যে মডিউলগুলো থাকে, সেই মডিউলগুলো প্রোগ্রাম হিসাবে থাকে। ঠিক আছে, সেই প্রোগ্রামগুলোকে জব বলা হয়। অর্থাৎ এখানটায় জব হিসাবে জব 1, জব 2, জব 3 জব হিসাবে থাকে সেকেন্ডারি মেমোরিতে। জব পুল বলা হয় বা ব্যাচ বলা হয় অনেক সময়। তো পার্টিকুলার একটা সফটওয়্যারে যখন ডবল ক্লিক করি, ডবল ক্লিক করা মানে ওই সফটওয়্যারের কিছু অংশ যেটা প্রয়োজন ওই সফটওয়্যারটাকে স্টার্ট করার জন্য, সেই প্রোগ্রামটাকে তুলে আনা হয় র্যামে। এবং ওই র্যামে যে প্রসেসটাকে তুলে আনছে, শুধুমাত্র পার্টিকুলার ওই সফটওয়্যারের যে প্রসেস তুলে আনছে তা কিন্তু নয়। অন্য সফটওয়্যারে সেই সময় ওপেন হতে পারে, সেই সফটওয়্যারের প্রসেসটাকে তুলে আনে। হ্যাঁ, এই সেকেন্ডারি মেমোরি থেকে যে শিডিউলারের মাধ্যমে তুলে আনা হয়, সেটাকেই বলা হয় লং টার্ম শিডিউলার। তাহলে লং টার্ম শিডিউলার বেসিক কাজ হচ্ছে গিয়ে জব কিউ থেকে একটা প্রোগ্রামকে সিলেকশন করে, সেই জব কিউ থেকে সিলেকশন করে তাকে রেডি কিউতে পাঠায়। বেসিক্যালি ব্যাচ কিউ থেকে ওটিকে রেডি কিউতে পাঠায়। আরেকটি লং টার্মে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট জিনিস যদি বলি, সেটি হচ্ছে গিয়ে কন্ট্রোল দ্য ডিগ্রি অফ মাল্টি প্রোগ্রামিং।
অর্থাৎ মেন মেমোরিতে কতগুলো প্রসেসকে আমি রাখবো সেটা ডিপেন্ড করে লং টার্ম শিডিউলার। আরেকটা ভেরি ইম্পর্ট্যান্ট হচ্ছে লং টার্ম শিডিউলারে, সেটি হচ্ছে গিয়ে প্রপার মিক্সিং অফ সিপিইউ বাউন্ডেড অ্যান্ড আইও বাউন্ডেড প্রসেস। So why long term scheduler is needed? The basic thing is that if all processes are CPU bounded, then the IO resource is idle state. Okay. আবার যদি সমস্ত প্রসেসগুলো আইও বাউন্ডেড প্রসেস হয়, তখন সিপিইউ আবার আইডল স্টেটে থেকে যাবে, সিপিইউ কোনো কাজ করবে না। এই লং টার্ম শিডিউলার কি করে, দুটিকে প্রপার মিক্সিং করে, অর্থাৎ সিপিইউ বাউন্ডেড প্রসেস এবং আইও বাউন্ডেড প্রসেসকে সেইভাবেই সিলেকশন করা হয় সেকেন্ডারি মেমোরি থেকে রেডি কিউতে, যাতে বেশি সংখ্যক সিপিইউ বাউন্ডেড প্রসেসও যাতে না থাকে এবং বেশি সংখ্যক আইও বাউন্ডেড প্রসেসও যাতে না থাকে। অর্থাৎ লং টার্ম শিডিউলারের একটি ভেরি ইম্পর্টেন্ট টাস্ক হচ্ছে গিয়ে টু অ্যাচিভ ব্যালেন্সড সিস্টেম পারফরমেন্স। এটি কিভাবে করে? এটি হচ্ছে গিয়ে প্রপার মিক্সিং অফ সিপিইউ বাউন্ডেড অ্যান্ড আইও বাউন্ডেড প্রসেস। এটিকে প্রপার মিক্সিং করে, অর্থাৎ সেকেন্ডারি মেমোরি থেকে তুলে আনবে র্যামে যে সমস্ত প্রসেসগুলো, সেটি যেন সিপিইউ বাউন্ডেড এবং আইও বাউন্ডেড প্রসেসের প্রপার মিক্সিং থাকে সেইভাবেই। নেক্সট আমরা জানবো শর্ট টার্ম শিডিউলার, ভেরি ইম্পর্টেন্ট শিডিউলার। বেসিক্যালি শর্ট টার্ম শিডিউলারকে কাজ করে কিভাবে, যখন রেডি কিউ থেকে প্রসেসটাকে তুলে এনে সিপিইউতে পাঠানো হয় এক্সিকিউশনের জন্য, এবং রেডি কিউ থেকে যখন পার্টিকুলার প্রসেসকে তোলা হয় সেটা শর্ট টার্ম শিডিউলারের মাধ্যমে তোলা হয়। তো এর বৈশিষ্ট্য যদি বলি, শর্ট টার্ম শিডিউলার বেসিক্যালি এক্সিকিউট ভেরি ফ্রিকুয়েন্টলি। কারণ হচ্ছে কি, রেডি কিউতে P1, P2, P3 প্রসেস গুলো আছে। এবার P1, P2, P3 প্রসেসকে সিলেকশন করবে সিপিইউ এক্সিকিউশনের জন্য। এবার এই যে সিলেকশন করছে সেটা শর্ট টার্ম শিডিউলার সিলেকশন করছে ঠিকই, কিন্তু ভেরি ফ্রিকুয়েন্টলি। অ্যাজ ফর এক্সাম্পল, ইফ দ্য শিডিউলার ইউজ দ্য শিডিউলিং অ্যালগোরিদম অ্যাজ দ্য রাউন্ড রোমিং, then a particular time slice is used to select to execute the process. If I say that the particular slice of time is 5 unit, then the process P1 is first execution, as for example, then process P2, then process P3. Whenever the time is expired for process P1, then the CPU is execute the next process P2. আবার যখন P2 প্রসেসের টাইম এক্সিট করে যায়, তখন আবার P3 পরে পুনরায় আবার P1। তাহলে বারবার রেডি কিউকে অ্যাক্সেস করতে হচ্ছে, এবং রেডি কিউকে অ্যাক্সেস করে পার্টিকুলার প্রসেসকে তুলে আনতে হচ্ছে সিপিইউ এক্সিকিউশনের জন্য। এই জন্য বলা হচ্ছে এক্সিকিউট ভেরি ফ্রিকুয়েন্টলি। নেক্সট, ডিসিশন ইন মিলি সেকেন্ড, অর্থাৎ এখানটায় কিন্তু তার ভাবার সময় নেই যে কোন প্রসেসটাকে সিলেকশন করবে। খুব কুইক সিদ্ধান্ত নিতে হয়, খুব কুইক ডিসিশন নিতে হয়। এবং এই শিডিউলার, যতগুলো শিডিউলার আছে, অর্থাৎ লং টার্ম, মিডিয়াম টার্ম, শর্ট টার্ম, এই তিনটা শিডিউলারের ভেতরে এই শিডিউলার কিন্তু সবচেয়ে ফাস্ট হয়। তো শর্ট টার্ম শিডিউলের ফাংশন হচ্ছে, বেসিক্যালি শর্ট টার্ম শিডিউলার আমরা কেন ব্যবহার করব তার তো একটা ফান্ডামেন্টাল আইডিয়া পেয়েছি। পুনরায় যদি আমি রিপিট করি, সেটা হচ্ছে সিপিইউ কে ম্যাক্সিমাম টাইম বিজি রাখা এবং সিপিইউ ইউটিলাইজেশনকে ম্যাক্সিমাইজ করা, যাতে সিপিইউ আইডল স্টেটে না থাকে সেরকম ভাবে প্রসেসকে সিলেকশন করা, এবং সেই প্রসেসটাকে সিলেকশন করে সিপিইউ তে পাঠানো যাতে ম্যাক্সিমাম টাইম সিপিইউ ইউটিলাইজেশন হয়, এবং চুজ দ্য নেক্সট প্রসেস ফ্রম দ্য রেডি কিউ, যে পরের প্রসেসটা কোনটা চয়েস করা হবে রেডি কিউ থেকে, সেটাও কিন্তু শর্ট টার্ম শিডিউলার নির্দিষ্ট করে। তো এখানে কয়েকটা টার্ম আছে, সেই টার্মটা হলো গিয়ে ডিসপ্যাচার। এই কথাটার মানে হলো, যখন সিপিইউ একটা প্রসেস, সাপোজ P1 প্রসেসকে এক্সিকিউশন করছে, কিন্তু সেই সময় দেখা গেল একটা হাই প্রায়োরিটি প্রসেস রেডি কিউ থেকে
তুলে আনতে হচ্ছে প্রসেস P2। তখন P1 প্রসেসটাকে সাময়িকভাবে আবার ওয়েটিং স্টেটে পাঠিয়ে রেডি কিউতে পাঠিয়ে দিতে হচ্ছে এবং সিপিইউ কে সুইচ করতে হচ্ছে প্রসেস P1 টু প্রসেস P2 ফর এক্সিকিউশন। তো এখানটায় যে প্রসেস P1 এক্সিকিউশন চলছিল, প্রসেস P1 এক্সিকিউশন চলার সময় তাকে যে বন্ধ করতে হচ্ছে, তাহলে সেই সময় পিসিবির যে আপ টু ডেট ইনফরমেশন আছে, সেই আপ টু ডেট ইনফরমেশনকে স্টোর রাখা একটা গুরুত্বপূর্ণ কাজ। সেই আপ টু ডেট ইনফরমেশনকে স্টোর রেখে সেই প্রসেস P1 কে রেডি কিউতে পাঠাচ্ছে এবং কন্ট্রোলটা, অর্থাৎ সিপিইউ যে কন্ট্রোল, সেই সিপিইউ কন্ট্রোলটা ট্রান্সফার করছে প্রসেস P1 টু প্রসেস P2 এবং এই প্রসেস P1 থেকে প্রসেস P2 তে যে সিপিইউ কন্ট্রোলটা ট্রান্সফার হচ্ছে, সেই সিস্টেমটাকে বলা হয় ডিসপ্যাচার। A particular process is selected from the ready queue is called the short-term scheduler. But whenever the control of CPU transfer from process P1 to P2, that means one process to another process, and this system is called the dispatcher. So we say that the রেডি কিউতে অনেকগুলো প্রসেস থাকে। পুনরায় আমি বলছি, সেই প্রসেসের মধ্য থেকে সিপিইউ শিডিউলার, শর্ট টার্ম শিডিউলার কি করে, সিলেকশন করে ডিসপ্যাচার এবার কি করবে, ট্রান্সফার দ্য সিপিইউ কন্ট্রোল টু দ্য প্রসেস সিলেক্টেড বাই দ্য সিপিইউ শিডিউলার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে সেই ট্রান্সফারটা করে গিয়ে ডিসপ্যাচার, অর্থাৎ যেটা রানিং চলছিল সেটাকে স্টপ করে রেডি কিউতে পাঠিয়ে দেয় এবং পাঠিয়ে দিয়ে নতুন প্রসেসটা অ্যালোকেশন করে। তো সেই স্টপ করার সময় যেগুলোকে এই যে স্টপ করছে তাকে পাঠাচ্ছে এবং নতুন প্রসেসে সিপিইউ অ্যালোকেশন হচ্ছে, এইটাকে বলা হয় কনটেক্সট সুইচ। ঠিক আছে? আর আরো দুটো টার্ম হয়ে থাকে, মোড সুইচিং, জাম্প টু ইউজার প্রসেস। মোড সুইচিং বলতে কার্নেল মোড থেকে ইউজার মোডে ট্রান্সফার হতে পারে, অথবা জাম্প টু ইউজার প্রোগ্রাম, অর্থাৎ ট্রান্সফার দ্য কন্ট্রোল টু এ সিলেক্টেড পার্টিকুলার ইউজার প্রোগ্রাম টু স্টার্ট অর রিজিউম দ্য এক্সিকিউশন। অর্থাৎ একটি পার্টিকুলার যখন প্রসেস সিলেকশন হয়, অর্থাৎ P1 প্রসেস হয়তো কিছুটা এক্সিকিউশন করে কোনো কারণের জন্য স্টপ হয়ে থেকে গেছিল, সেই P1 প্রসেসটাকে ওইখান থেকে আবার যাতে শুরু করা যায়, সেইটা শুরু করার জন্য জাম্প টু দ্য ইউজার প্রোগ্রামে চলে যেতে হবে। তো ডিসপ্যাচের স্টেপ যদি বলি, প্রথম যখন ডিসপ্যাচ হচ্ছে, সে ডিসপ্যাচ হওয়া মানে ওই প্রসেসটা, কারেন্ট প্রসেসের যে পিসিবি আছে, সেই পিসিবিটাকে সেফ স্টেটে থাকতে, অর্থাৎ পিসিবির মধ্যে যে প্রোগ্রাম কাউন্টার আছে, সেই প্রোগ্রাম কাউন্টারের যে ডেটা, বা পিসিবির মধ্যে যে রেজিস্টার স্ট্যাটাস আছে বা কোন স্টেটে ছিল, সেই সমস্ত স্টেট, রেজিস্টারের স্ট্যাটাস, প্রোগ্রাম কাউন্টার এবং অন্যান্য রেজিস্টারের যে ভ্যালু ছিল, সমস্ত কিছুকে স্টোর করে তাকে পাঠিয়ে দিতে হয় রেডি কিউতে। নেক্সট কি করবে, নেক্সট স্টেপে কার্নেল মোড থেকে ইউজার মোডে যাবে এবং তারপরে start the selected process which is selected by the short term scheduler, and the control is transferred to the particular process which is selected by the short term scheduler, and the PCB is loaded of that process. So the selected process is running. ঠিক আছে? এইখানে একটা কথা আছে যে ডিসপ্যাচ লেটেন্সি, অর্থাৎ এই যে টোটাল সিস্টেমটা হলো, অর্থাৎ একটা প্রসেসকে বন্ধ করা এবং নতুন প্রসেসকে চালু করা, একটা প্রসেস বন্ধ হলো এবং নতুন প্রসেস চালু হলো, এই টোটাল সিস্টেমটা করতে কত সময় লাগছে, সেই সময়টাকে বলা হচ্ছে ডিসপ্যাচ লেটেন্সি। অর্থাৎ যখন একটা P1 প্রসেস স্টপ করা হচ্ছে, অর্থাৎ প্রিএমপ্টেড করা হচ্ছে, টার্মিনেশন করা হচ্ছে, ব্লক করা হচ্ছে, সেই সময় যে টাস্ক গুলো করতে হয়, সেভ দ্য কনটেক্সট অফ P1, select next process P2, load context of P2, mode switch from kernel to user, another dispatcher work, এই টাস্ক গুলো করতে যে সময় লাগছে, সেই সময়টাকে বলা হচ্ছে ডিসপ্যাচ লেটেন্সি। এবং ডিসপ্যাচ লেটেন্সি যখন টোটাল প্রসেসটা কমপ্লিট হয়ে যায়, ডিসপ্যাচারের টোটাল প্রসেস যখন কমপ্লিট হয়ে যায়, তখন ওই P2 প্রসেস, অর্থাৎ নতুন প্রসেসটা আবার এক্সিকিউশন শুরু করে। ঠিক আছে?
তাহলে ডিসপ্যাচ লেটেন্সি যদি বলি, it is a delay or time interval between the end of execution of one process and beginning the execution of another process. তো এই সময় একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট টার্ম, সেটা হচ্ছে গিয়ে কনটেক্সট সুইচিং। কনটেক্সট সুইচিং হচ্ছে গিয়ে যে ডিসপ্যাচারের যে কাজটা হয়ে থাকে, অর্থাৎ প্রসেস এ রানিং অবস্থায় আছে, এটি কারেন্ট প্রসেস বলা হচ্ছে, রানিং স্টেটে আছে। এবার যখনই ওই ডিসপ্যাচারের মাধ্যমে শর্ট টার্ম শিডিউলারের মাধ্যমে নতুন কোনো প্রসেস সিলেকশন হয়েছে, ডিসপ্যাচার কি করবে, ওই রানিং প্রসেসটাকে স্টপ করবে। যখন স্টপ করছে, ওয়ে সেভ দ্য কনটেক্সট অফ প্রসেসে, অর্থাৎ তার যে পিসিবি আছে ওই প্রসেসের পিসিবিটাকে সেভ করে। সেভ করার পরে প্রসেস বিটাকে লোড করে, এবং প্রসেস বির যে আবার পিসিবি আছে সেই প্রসেস বির পিসিবিটাকেও লোড করে। তাহলে প্রসেস এ রানিং চলছিল, তাকে স্টপ করবে, স্টপ করে তার যে প্রসেস পিসিবি আছে সেটাকে সেভ করবে, সেভ করে রেডি কিউতে পাঠিয়ে দিবে। আবার লোড করবে প্রসেস বিটাকে, যেটি সিলেকশন হয়েছিল শর্ট টার্ম শিডিউলারের মাধ্যমে। লোড করার পরে সেটি তার যে পিসিবি আছে সেই পিসিবিটাকে লোড করবে এবং সেটি এক্সিকিউশন স্টার্ট করবে। ঠিক আছে? তো এই কনটেক্সট সুইচিং এর ক্ষেত্রে যে স্টেপ গুলি হলো, রানিং প্রসেস P1 ইন্টু দ্য সিপিইউ, নেক্সট ইন্টারাপ্ট কল হলো, যখনই ইন্টারাপ্ট কল হবে তখনই প্রসেস P1 এর যে পিসিবি আছে সেই পিসিবি গুলো সেভ হবে, অর্থাৎ তার ভেতর যে প্রোগ্রাম কাউন্টার, সিপিইউ রেজিস্টার, প্রসেস স্টেট, মেমোরি ইনফরমেশন সবকিছুকে সেভ করবে। সেভ করার পরে প্রসেস P2 যে পিসিবি আছে, প্রসেস P2 পিসিবি লোড করবে। প্রসেস P2 পিসিবি যখন লোড হলো তখন সিপিইউ প্রসেস P2 কে এক্সিকিউশন করতে শুরু করলো। তো এই কনটেক্সট সুইচিং এর বেশ কিছু ড্রব্যাক আছে। সেই ড্রব্যাকটা বেসিক্যালি, যখন কনটেক্সট সুইচিং হচ্ছে, অর্থাৎ P1 প্রসেস থেকে যখন P2 প্রসেসে সুইচ হচ্ছে, তখন P1 প্রসেসের যে পিসিবি আছে, P1 প্রসেসের পিসিবিটাকে স্টোর করতে হচ্ছে, অর্থাৎ সেভ করতে হচ্ছে। P1 প্রসেসের পিসিবিটাকে সেভ করতে হচ্ছে এবং P2 প্রসেসের পিসিবিটাকে লোড করতে হচ্ছে। এই সেভ করা এবং লোড করার যে সময়টা যাচ্ছে কনটেক্সট সুইচিং এর ক্ষেত্রে, তখন কিন্তু সিপিইউ কোনো কাজ করছে না। এটা কিন্তু আহ, এটা কিন্তু সিস্টেম অ্যাকচুয়াল ডিক্রিজ হচ্ছে, সিস্টেমের যে ফাংশন সেটা ডিক্রিজ হচ্ছে। তো এক্ষেত্রে যে ফ্যাক্টর এফেক্ট পড়ে কনটেক্সট সুইচিং এর ক্ষেত্রে, যদি মেমোরি ফাস্ট হয় তাহলে মেমোরি খুব তাড়াতাড়ি সুইচটা করতে পারে। নাম্বার অফ রেজিস্টার, মোর রেজিস্টার মিনস মোর ডেটা সেভ, অ্যান্ড মোর রেজিস্টার, যত বেশি রেজিস্টার ডেটা থাকবে তত বেশি সেভ করতে হবে। এবং নেক্সট হচ্ছে গিয়ে হার্ডওয়্যার সাপোর্ট, মাল্টিপল রেজিস্টার ব্যাংক, ডেডিকেটেড ইনস্ট্রাকশন, রিডিউস ফর কনটেক্সট সুইচিং টাইম। ঠিক আছে? তাহলে এই কনটেক্সট সুইচিং, ডিসপ্যাচ লেটেন্সি, এগুলো কিন্তু শর্ট টার্ম শিডিউলারের টার্ম। এবং ফাইনালি আমরা লং টার্ম শিডিউলার জানলাম, শর্ট টার্ম শিডিউলার জানলাম, এবং ফাইনালি যেটা জানবো এটি হচ্ছে কি মিডিয়াম টার্ম শিডিউলার। মিডিয়াম টার্ম শিডিউলার নাথিং এলস, the temporarily remove the process from main memory and store them into the secondary memory. এখানটায় টেম্পোরারিলি রিমুভ করা হচ্ছে, কারণ হচ্ছে গিয়ে কি, দ্য সাইজ অফ মেন মেমোরি ইজ লিমিটেড। যখন আমরা প্রসেস সিলেকশন করছি বা প্রোগ্রাম সিলেকশন করছি, তার জন্য যদি অ্যাডাকুয়েট স্পেস না থাকে মেন মেমোরিতে, তখন যে প্রোগ্রামগুলো অ্যাজ এ প্রসেস হিসাবে মেন মেমোরিতে আছে কিন্তু সেটি ইনঅ্যাক্টিভ অবস্থায় আছে, সেই সময় হয়তো এক্সিকিউশন হচ্ছে না, সেটাকে কি করবে, এই মেন মেমোরি থেকে সেকেন্ডারি মেমোরিতে তুলে আনবে, যেটিকে বলা হয় সোয়াপড আউট করা, এবং স্টোর করবে এবং প্রয়োজনীয় তথ্যটা সেকেন্ডারি মেমোরি থেকে আবার র্যামে আনবে, সেটিকে রিট্রিভ করবে, সোয়াপ ইন বলা হয়, রিট্রিভ করা। তো এই প্রসেসটা চলতে থাকে কন্টিনিউ, এই প্রসেসটা চলতে থাকবে। হ্যাঁ, সেকেন্ডারি মেমোরি থেকে মেন মেমোরি থেকে সেকেন্ডারি কন্টিনিউ চলতে থাকে। এই প্রসেসটাকে বলা হয় গিয়ে সোয়াপিং প্রসেস। অর্থাৎ সোয়াপিং প্রসেস দুটো টার্ম, একটা হচ্ছে গিয়ে সোয়াপড আউট, আউট মিনস মেন মেমোরি টু সেকেন্ডারি মেমোরি,
উল্টোটা কিন্তু নয়, উল্টোটা হচ্ছে গিয়ে উল্টোটাকে আমরা বলবো সোয়াপ ইন প্রসেস, অর্থাৎ এক্ষেত্রে সোয়াপ ইন হচ্ছে গিয়ে সেকেন্ডারি মেমোরি থেকে মেন মেমোরি, অর্থাৎ মেন র্যাম থেকে যখন হার্ড ডিস্কে যাচ্ছে সেটা হচ্ছে সোয়াপড আউট, আবার হার্ড ডিস্ক থেকে যখন র্যামে আসছে সেটা হচ্ছে সোয়াপড ইন। সো দ্য রানিং প্রসেস ইজ মেমোরি আর রেডি প্রসেস ইন মেমোরি। সোয়াপড আউট হচ্ছে যখন সে ডিস্কে পাঠিয়েছে, আবার ডিস্ক থেকে যখন সোয়াপ ইন হচ্ছে আবার ব্যাক টু দ্য মেন মেমোরি। সো দ্য অপারেটিং সিস্টেম, তাহলে অপারেটিং সিস্টেমের মেন ফাংশন হচ্ছে গিয়ে সিপিইউ শিডিউলিং, এবং সিপিইউ শিডিউলিং এর মাধ্যমেই আমরা এই সিস্টেমটাকে খুব স্মুথলি রান করাতে পারি এবং প্রোগ্রামের যে সিস্টেমের যে এফিসিয়েন্সি সেই এফিসিয়েন্সিটা বাড়াতে পারি। তাহলে কি জানলাম? অ্যাকচুয়ালি যেটা জানলাম সেটি হচ্ছে গিয়ে লং টার্ম শিডিউলার মুভ ফ্রম ডিস্ক টু মেমোরি, দ্যাট মিনস সেকেন্ডারি মেমোরি টু main memory. Short term scheduler, ready queue to CPU, medium term scheduler, main memory to disk, swapped in, swapped out, দুটো টার্ম শিখলাম। নেক্সট ডিসপ্যাচার, অর্থাৎ প্রসেস P1 টু P2, একটা প্রসেস থেকে আর একটা প্রসেসে যখন সিপিইউর কন্ট্রোলটা চেঞ্জ হচ্ছে। নেক্সট জানলাম কনটেক্সট সুইচিং, যখন P1 প্রসেস থেকে P2 প্রসেসে সিপিইউ কন্ট্রোলটা যাচ্ছে তখন P1 প্রসেসের কনটেক্সট সেভ করতে হচ্ছে, P2 প্রসেসের কনটেক্সট লোড করতে হচ্ছে, এটিকে বলা হয় কনটেক্সট সুইচিং। ডিসপ্যাচ লেটেন্সি, অর্থাৎ P1 প্রসেসের সমস্ত পিসিবির সমস্ত রেকর্ডকে স্টোর করা এবং P2 প্রসেসের পিসিবি কে লোড করতে যে সময় লাগছে সেটাকে বলা হচ্ছে ডিসপ্যাচ লেটেন্সি। আর যখন প্রসেসটা বেশি সংখ্যক সময় ধরে সিপিইউ কে ব্যবহার করবে সিপিইউ বাউন্ডেড প্রসেস, আবার যখন প্রসেসটা কম সময় ধরে সিপিইউ কে ব্যবহার করবে অর্থাৎ বেশি সময় ধরে আইও কে ব্যবহার করে সেটিকে বলা হয় আইও বাউন্ডেড প্রসেস। এটি হলো ওভারঅল আইডিয়া আজকের এই ভিডিওতে। সো স্টুডেন্ট, দিস ইজ দ্য কমপ্লিট এক্সপ্লানেশন অফ সিপিইউ শিডিউলিং অ্যান্ড শিডিউলার ইন অপারেটিং সিস্টেম। আশা করি তোমরা সিপিইউ শিডিউলিং কাকে বলে, শিডিউলার কাকে বলে, লং টার্ম, শর্ট টার্ম, মিডিয়াম টার্ম এই সমস্ত শিডিউলারের কনসেপ্টের ধারণা ক্লিয়ার হয়েছে। If you found this video helpful, don't forget like, share and subscribe to this channel. Thank you for watching Envision Academy. Learn, practice, succeed.